গল্প ছোটবেলার ভালোবাসা। লেখিকা নেহারিকা। আমি তখন থাকতাম আমার খালার বাড়ি। মা বাবা দুজনই রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আমার জায়গা হয় খালার বাড়িতে। খালার দুই মেয়ে রিনি আপা আর ঝিনি আপা। একসাথে ডাকলে খুব ভালো লাগতো শুনতে। রিনি ঝিনি। খালার ছিল এক ছেলে, নাম তাসিম। তাসিম ভাই আমার থেকে বছর পাঁচকের বড়। আমার যখন 8 বছর তখন তাসিম ভাই 13 বছরের। ওই 13 বছরেই তাসিম ভাই ছিলেন অনেক গম্ভীর। আমার ভয় করতো তাকে। বড় হবার সাথে সাথে তার গম্ভীরতা যেন আরো বাড়তে থাকে। রিনি আপা আর ঝিনি আপা ওরা ছিল খুব মজার মানুষ। অনেক আদর করতেন আমাকে। খালা খালুও কখনো আমাকে তাদের পরিবারের বোঝা বা বাড়তি কেউ মনে করেননি। কিন্তু আমি যেন নিজের মনে নিজেই কুঁকড়ে থাকতাম। নিজেকে আশ্রিত মনে হতো। অনেক কিছু করতে চাইলেই করতাম না। মনে হতো এসব আমার জন্য না। এভাবেই দিন যেতে লাগলো। রিনি আপা ঝিনি আপার বিয়ে হয়ে গেল। রিনি আপা থাকেন আমেরিকায়। তার ছোট্ট একটা ছেলেও হয়েছে। আর ঝিনি আপা থাকেন চট্টগ্রামে। 1 মাস পর পর বেড়াতে আসেন। আমি এখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর তাসিম ভাই পড়াশোনা শেষ করে সবেমাত্র একটা চাকরিতে ঢুকেছে। উনি তার ছোটবেলা থেকে আরো গম্ভীর হয়েছেন। প্রয়োজনের বাইরে একটা কথা উনি বলতে পারেন না। আমার মনে হয় উনি আমাকে সহ্যও করতে পারেন না। থাক তাতে আমার কি। আমি হলাম আশ্রিত। আমার এত কথা মনে হলে তো চলবে না। খালা একবার উনাকে বলেছিলেন অফিসে যাওয়ার পথে আমাকে কলেজ নামিয়ে দিতে। উনি এমনভাবে খালার দিকে তাকালেন যে খালা নিজেই ভয় পেয়ে গেলেন। আমি কোন রকমে বললাম লাগবে না। আমি আমার মতোই আসা যাওয়া করতাম। এর মধ্যেই একদিন ঝিনি আপা এলেন ওনার দেবরকে সাথে নিয়ে। ঝিনি আপা থাকবেন মাস খানিক। আর ওনার দেওরের কি একটা অফিসিয়াল কার্ড পড়ছে, তাই 2-3 দিন থাকা লাগবে। ওনার দেবর অনেক গল্প করতে পারেন। একদিন বিকেলে ছাদের গাছগুলোতে পানি দিচ্ছিলাম। তখন ঝিনি আপার দেবর এলেন। টুকটাক কথা বলছিলেন, এমন সময় তাসিম ভাই ছাদে এসে আমার দিকে এমনভাবে তাকালেন আমি আস্তে নিচে নেমে গেলাম। আমি পারতপক্ষে ওনার সামনে পড়তে চাই না। ঝিনি আপার দেবর চলে গেলেন। গিয়ে উনি ঝিনি আপাকে ফোন করে বললেন আমাকে বিয়ে করতে চান। ঝিনি আপা তো সাথে সাথে খালাকে জানালেন। আর আমার মতামত জানতে চাইলেন। আমি আগে পিছে চিন্তা না করেই বললাম আমি রাজি। আসলে আমি আর আশ্রিত হয়ে থাকতে চাই না। আমার নিজের একটা ঠিকানা চাই। ঝিনি আপা এই বিয়ে নিয়ে খুব উচ্ছ্বসিত। আমারও মন্দ লাগছে না। সেদিন সন্ধ্যায় ঝিনি আপা আর আমি গল্প করছিলাম। তাসিম ভাই এসে বললেন তুলি যা, আমি আপার সাথে কথা বলবো। আমি বের হয়ে গেলাম। আপার সাথে ওনার কি কথা হলো জানি না, তবে ঝিনি আপা রুম থেকে বের হয়ে খালার কাছে গেলেন। একটু পর খালা আমাকে ডাকলেন। আমি খালার কাছে যেতেই খালা আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বললেন, আমার মনের আশা পূরণ হচ্ছে রে মা। যে কথা কখনো মুখ ফুটে বলতে পারিনি তাই আজ পূরণ হচ্ছে। কি আশা খালা? তাসিম তোকে বিয়ে করতে চায়। আমি মনে মনে কতবার ভেবেছি কিন্তু মুখে বলার সাহস পাইনি। আর তাসিম নিজের মুখে ঝিনিকে বলছে। এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাসিম আমার কাছে এক আতঙ্কের নাম। আমি কিভাবে তাকে না আর ভাবতে পারছি না। খালা আমি এই বিয়ে করতে পারবো না। কেন রে? আমার তাসিম তো ছেলে খারাপ না। না না আমি তা বলিনি। তাহলে কেন রাজি না তুই? খালা আমি তাসিম ভাইকে খুব ভয় পাই। ধুর পাগলি, এটা কোন কারণ হলো? সব ঠিক হয়ে যাবে বিয়ের পর। কিন্তু খালা। আর কিন্তু না। যা ঝিনির সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নে। বিয়ে তো আর ছোটখাটো কোন ব্যাপার না। আর আমি রিনিকে ফোন দিয়ে সুসংবাদটা জানিয়ে দেই। বুঝলাম খালাকে বলে কোন লাভ নেই। কিন্তু কাকে বলবো, কে বুঝবে আমার কথা? রিনি আপাকে বলবো। রিনি আপাও খুশি। উনি বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে পড়িয়ে রাখতে। উনি আসলে ধুমধাম করে অনুষ্ঠান হবে।
ওনার জন্য যেন বিয়ে না পিছানো হয়। আমার বুক ঠেলে কান্না আসছে। কার কাছে যাব? কে বুঝবে আমার ব্যথা? হঠাৎ করে খালুজানের কথা মনে পড়ল। হ্যাঁ, খালুজানি পারবে সবকিছু ঠিক করতে। আমি দৌড়ে খালুজানের রুমে চলে গেলাম। খালুজান তখন বারান্দা বসে আছেন। আমি দৌড়ে গিয়ে ওনার পায়ের কাছে বসে পড়লাম। ওনার পায়ের উপর মাথা রেখে কান্না শুরু করলাম। জানিনি কোথা থেকে আমার এই বাঁধ ভাঙা কান্না এলো। আমার কান্নায় খালুজান হকচকিয়ে গেল। উনি বারবার জানতে চাইলেন কি হয়েছে, কিন্তু কান্নার দমকে আমি বলতেই পারছিলাম না। খালুজান জোরে জোরে ঝিনি আপাকে ডাকতে লাগলেন। ঝিনি আপা বারান্দায় এসে দাঁড়ালেন। খালু জিজ্ঞেস করলেন, তুলির কি হয়েছে? এভাবে কাঁদছে কেন? ঝিনি আপা, ওর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু তাতে তো ও হাসি খুশি ছিল। হঠাৎ করে বর পাল্টে যাওয়াতে ওর এই কান্নাকাটি। বর পাল্টে গেছে মানে কি? আর এভাবে হেয়ালি করেই কথা বলছিস কেন? বাবা শোনো, তোমার ছেলে বলেছে তুলিকে এসে বিয়ে করবে। অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা যেন আমরা না করি। আর এরপর থেকেই তুলির কান্না শুরু। তাসিম? এরপর খালু আমার দিকে তাকিয়ে বললেন, তোর কি তাসিমকে পছন্দ না? আমি জোরে জোরে মাথা নাড়িয়ে না বলে দিলাম। খালু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যেখানে তোর পছন্দ না সেখানে জোর করে কেউ কিছু করতে পারবে না। তবে আমার তাসিম কিন্তু পাত্র হিসেবে খারাপ ছিল না। ভেবে দেখতে পারতি মা। এরপর ঝিনি আপার দিকে তাকিয়ে বললেন, তুলি যেখানে খুশি থাকবে সেখানেই ওর বিয়ে দিব আমি। আশফাকের সাথে বিয়ের কথায় আমি ওকে খুশি দেখেছি। আর যখন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে তাই এমনভাবে কথা বলো যাতে বিয়ের কাজটা দ্রুত হয়। ঝিনি আপা বললেন, আর বাবা তাসিম? ওর সাথে আমি কথা বলবো। খালুর কথা শুনে আমার বুক থেকে যেন 100 মণ ওজনের পাথর নেমে গেলেও নিজেকে অনেক ফুরফুরে লাগছিল। আমি চোখ মুখ মুছে আমার কাজে মন দিলাম। কিন্তু ঘরে একটা থমথমে ভাব। এত আলো চারিদিকে, তবু যেন ঘরটা অন্ধকার হয়ে আছে। আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই রান্নাঘরে ঢুকলাম। শুক্রবার দিনটাই আমি টুকটাক রান্না করি। অন্যান্য দিন তো কলেজে থাকতে হয়, তখন খালা আর বুয়া দুজনেই সামলান। নানান কথা চিন্তা করতে করতে নাস্তা বানাচ্ছিলাম। এখন সবাই ঘুমে। ছুটির দিনে তাসিম ভাই 10টা 11টা পর্যন্ত ঘুমায়। সবার খাওয়ার শেষে উনি খায়। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে যাবে খাবার টেবিলে। তাসিম ভাইয়ের সাথে খালু এখনো কথা বলেননি। তবে আমি জানি খালুজানের কথা তাসিম ভাই অমান্য করবেন না। নানার ভাবনার মধ্যেই সকালে নাস্তার পর্ব শেষ হলো। একজন এখনো খায়নি। উনি আসতে আসতে 11টা বাজবে। আমি তাসিম ভাইয়ের খাবার টেবিলে রেখে দুপুরে রান্নায় মন দিলাম। তাসিম ভাই আসলেন। উনি খাচ্ছেন আর পাশে ঝিনি আপা বসে কথা বলছিলেন নিচু স্বরে। মনে হয় খালুর কথাগুলোই বলছিলেন। আমি চুপচাপ রান্নাঘরে কাজ করছি। ওনাদের কথা আমার কান পর্যন্ত আসছে না। হঠাৎ কাছের কিছু ভাঙার শব্দ, দৌড়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ালাম। দেখি তাসিম ভাই ওনার চায়ের কাপ আছড়ে ভেঙেছেন। সারা মেঝে ছড়িয়ে গেছে কাছে। আমাকে দাঁড়াতে দেখে হিসিয়ে বললেন, মগের মুল্লুক নাকি? আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম। কাঠ ভাঙার শব্দে খালা খালু দুজনেই ডাইনিং এসে দাঁড়িয়েছেন। খালু, এসব কি তাসিম? তাসিম ভাই কোন উত্তর দিলেন না। মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। খালু, জানো তো ঝিনির দেবর আশফাকের সাথে তুলির বিয়ের কথা চলছে। আমি চাই এই ব্যাপারটি যেন তাড়াতাড়ি এগোয়। আর তুমি দায়িত্ব নিয়ে বিয়ে সমস্ত কাজ করবে। কোথাও যেন কোন ত্রুটি না থাকে। তাসিম, কিন্তু বাবা আমি। খালু, আমি জানি তুমি কি বলবে। দেখ খালিদ, তুলি দোকানে সাজিয়ে রাখা কোন খেলনা সামগ্রী নয় যে তুমি জেদ করবে আর আমি তোমায় এনে দিব। তুলি আমার কন্যা সম। ওর সুখে থাকা খুশি থাকা আমার কাছে আগে প্রাধান্য পাবে। তাসিম, আর তোমার ছেলের ভালো থাকা? খালু কিছুক্ষণ চুপ করে তাসিম ভাইয়ের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, একটা কথা কি জানো তাসিম?
যে তোমার সাথে ভালো থাকবে না তুমিও তার সাথে ভালো থাকবে না। তোমার ভালো থাকাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি তোমার জন্য এমন জীবন সঙ্গী চাই যে সাবলীলভাবে তোমার সঙ্গে সংসার করবে, তোমার ভয়ে জ্বরসর হয়ে থাকবে না। এই ব্যাপারে আর কথা হবে না। আমি চাই দায়িত্ব নিয়ে তুমি সবকিছু করো। আর মনে রাখবে এটা মগের মুল্লুক না। আমি তাসিম ভাই এর দিকে তাকালাম। ওনার গালের দিকে লক্ষ্য করতেই বুঝলাম উনি দাঁত কিরমির করছেন। কিন্তু খালুর উপরে কথা বলার মতো দুঃসাহস নেই। খালু ওনার কথা বলে বাইরে চলে গেলেন। আমি ঝাড়ু নিয়ে ভাঙ্গা কাঠ পরিষ্কার করতে লাগলাম। তাসিম ভাই দেয়ালে একটা লাথি মেরে চলে গেলেন। খালা ওনার উদ্দেশ্য বললেন, তোর এই বদমেজাজি স্বভাবের জন্য তুলি কেন অন্য কোন মেয়ের সাথে তোর বিয়ে দিব না। তাসিম ভাই পিছন ফিরে বললেন, অন্য কোন মেয়েকে এই তাসিম বিয়েও করবে না, ওর এই তুলিকেই লাগবে। ওনার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে ঝাড়ু দেয়া রেখে দাঁড়িয়ে রইলাম। খালা চেঁচিয়ে বললেন, বেহায়া, নির্লজ্জ ছেলে কোথাকার। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও এভাবে দাঁড়িয়ে থেকো না। আসো দুপুরে রান্না একটু হাত লাগিয়ে আমাকে উদ্ধার করো। আমি খালার সাথে রান্নাঘরে। খালা রান্না করছে, আমি টুকটাক কাটা বাছা করে দিচ্ছি। খালা রান্না করতে করতে অনেক গল্প করলেন। তার বিয়ে গল্প, খালুর গল্প। খালু কতটা রাগী আর গম্ভীর ছিলেন, সে স্বামী হিসেবে কতটা বন্ধু সুলভ, কত ভালোবাসেন খালাকে, এইসবই বলছিলেন। আমি বললাম, খালা তুমি কি খালুকে ভয় পাও না? খালা, ধুর বোকা মেয়ে। বিয়ে দুইটা মানুষকে এক করে দেয়, তাদের সম্পর্ককে মুহূর্তে পরিবর্তন করে ফেলে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন তা বোঝানো যাবে না। বিয়ে অনেক দূরের একটা মানুষকে অনেক কাছে এনে দেয়। এভাবেই কথা বলতে বলতে সময়টা কেটে যায়। দুপুরের খাবারটা সবাই একসাথেই খায়, কিন্তু কাউকে দেখে মনে হয় না সকালে কি ঘটে গেছে। সবই স্বাভাবিক। তাসিম ভাইয়ের দিকে তাকালে মনেই হয় না উনি এত ঘটনা ঘটিয়েছেন। কিন্তু আমি স্বাভাবিক হতে পারছি না। বুকটা ধুকপুক ধুকপুক করছে, মনে হচ্ছে আবার না জানি কি হয়। দুপুরের খাবারের পর যে যার মতো রুমে চলে গেল। আমিও সবকিছু গোছগাছ শেষ করে আমার জন্য বরাদ্দ করা রুমে আসলাম। এই রুমটা আগে রিনি আপা ছিল। রুমটাও খুব সুন্দর। এই রুমের সবচেয়ে বেশি সুন্দর রুমের সাথে লাগোয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে আকাশ দেখা যায়। আমি বারান্দায় টুকটাক কিছু ফুলের গাছ লাগিয়েছি। হাসনা হেনা, বেলি যখন ফুটে সমস্ত ঘর যেন অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণে ভরে থাকে। আমার বিয়ের পর আমাকে এই ঘর ছেড়ে যেতে হবে। অদ্ভুতভাবে আমার খারাপ লাগতে শুরু করলো। ঘরের দেয়ালটার জন্য মায়া লাগতে শুরু করলো। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বুকের ভিতরটা হু হু করছে। মনে হচ্ছে কি যেন নাই, কি যেন হারিয়ে ফেলছি। বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম তাসিম ভাই কোথায় যেন যাচ্ছেন। যতক্ষণ ওনাকে দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়েছিলাম। উনি চোখের আড়াল হতেই আমার মনে হলো, আচ্ছা আমি যদি তাসিম ভাইকে বিয়ে করতে রাজি হই তাহলে এই ঘরটা আমারই থাকবে। ইস, আমার ঘরের কি লোভ না। তারপরে খালা, খালু, রিনি আপা, ঝিনি আপা সবাই আমার কত আপন, কত ভালোবাসে আমায়। খালা আর খালু দুজনে কি সুন্দর গুটুর গুটুর করে গল্প করে। আচ্ছা আমিও কি এভাবে ওনার সাথে কখনো গল্প করতে পারবো? ধুর, কি সব ভাবনা আমার। সেদিনই সন্ধ্যায় চা বানাচ্ছিলাম, হঠাৎ মনে হলো তাসিম ভাই আমার রুম থেকে বের হলেন। আমার রুমে ওনার কি কাজ? আমি টেবিলে সবাইকে চা নাস্তা দিয়ে নিজের রুমে গেলাম। তাসিম ভাই কখনো আমার রুমে আসেনি, আজ হঠাৎ কেন আসলেন? আমি রুমের চারিদিকে চোখ বুলাতে দেখলাম টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ পেপার ওয়েট দিয়ে চাপা দেয়া। আমি কাগজটি হাতে নিয়ে দেখি চিঠি। তাসিম ভাই লিখেছেন, কোনোরকম সম্বোধন ছাড়াই তোকে লিখছি। তোকে আমি যে মনে মনে কত নামে ডাকি সেটা শুধু আমিই জানি। আজকে আমার লেখার কারণ তোকে কিছু কথা বলা খুব জরুরি। এগুলো একান্তই আমার কথা। খুব ছোটবেলায় তুই আমাদের বাড়ি আসলি। তোকে দেখতে ঠিক একটা পুতুলের মতো লাগতো। মনে হতো একটা পুতুল সারা বাড়ি জুড়ে হেঁটে বেড়াচ্ছে, খেলছে,
কাঁদছে আবার আধো আধো কথা বলছে। আমার বয়সী ছেলেরা যখন বাইরে খেলতে যায় তখন আমি বাইরে না গিয়ে পুতুলের খেলা দেখে সময় পার করতাম। আমার চোখের সামনে আমার ছোট্ট পুতুল আস্তে আস্তে বড় হয়ে উঠল। যত সে বড় হচ্ছিল ততই যেন তার চোখ দুটো বিষণ্ণতায় ভরে উঠছিল। তার মুখের হাসিও যেন মলিন হয়ে যাচ্ছিল। আমি তার বিষণ্ণ চোখের প্রেমে পড়লাম। তার দিকে তাকালে মনে হয় রাজ্যহারা কোন দুঃখিনী রাজকন্যা আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছে। যতদিন যেতে লাগলো আমি এই দুঃখিনী রাজকন্যাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম। আমার মনে হতো এই দুঃখিনী রাজকন্যার সব দুঃখ আমি একদিন দূর করে দিব। তার জন্য একটা সাম্রাজ্য গড়ব, যেখানে সে রানীর মতো থাকবে। এর জন্য আমি নিজেকে তৈরিও করছিলাম। আমার আরো কিছু সময় লাগতো, কিন্তু সবার সব চাওয়া তো আর পূরণ হয় না। কিছুটা পাগলামি হয়তো করে ফেলেছিলাম। শোন তুলি, বাবার কথার অমান্য কখনো করিনি, আর করবো না। তোর বিয়ে যে দায়িত্ব বাবা আমাকে দিয়েছেন তা আমার পক্ষে পালন করা সম্ভব নয়। তবে আমি আশফাকের সাথে কথা বলেছি, ওরা হয়তো 2-1 দিনের মধ্যে আসবে। এরপর যতটা দ্রুত পারা যায়, এরপর সবকিছু খুব দ্রুতই হয়ে যাবে। আশফাক বোধ হয় তোকে নিয়ে দেশের বাইরে সেটেল হবে এমনই ইচ্ছা ওর। আমি আমার মতো করে ওর সাথে কথা বলেছি, কিন্তু সামনে থেকে সবকিছু সহ্য করা সম্ভব নয়। আমি দেখতে পারবো না, যার জন্য আমি মনের ভিতর একটি সাম্রাজ্য গড়েছি তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাই আমি আজ চলে যাচ্ছি। সবকিছু মিটে যাবার পর আবার ফিরে আসব। নিজের যত্ন নিস। দায়িত্বে অপারগতার কারণে ক্ষমা করে দিস। খালিদ। চিঠি পড়ে বুকের ভেতর তোলপাড় করে উঠল। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। চিৎকার করে ঝিনু আপাকে ডাকতে লাগলাম। ঝিনি আপা দৌড়ে এলেন, এসে দেখেন আমি হাউমাউ করে কাঁদছি। কি হয়েছে তুলি? এভাবে কাঁদছিস কেন? আপা আপা তাসিম ভাই। কি হয়েছে? তাসিম কিছু বলছে? মাথা নেড়ে না জানালাম। ফোপাতে ফোপাতে বললাম, তাসিম ভাই চলে যাচ্ছেন। হ্যাঁ টুরে যাচ্ছে শুনলাম তো। আপা উনি টুরে যাচ্ছেন না। ঝিনি আপা আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। আমি আমার হাতের কাগজটি ঝিনি আপার হাতে দিলাম। ঝিনি আপা চিঠি পড়ে বললেন, তুই কি চাইছিস তুলি? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না আপা। আমি সত্যিই জানি না। ঝিনি আপা, আমি জানি। এরপর ঝিনি আপা আমার হাত ধরে ডাইনিং এর দিকে নিয়ে যাচ্ছেন আর তাসিম ভাইকে ডাকছেন। তাসিম ভাই এলে ঝিনি আপা তাসিম ভাইকে বললেন, তোর কোন ট্যুরে যাওয়া হচ্ছে না? আজকে তোর বিয়ে, যা বিয়ের জন্য তৈরি হয়নি। খালুজানকে বললেন, আব্বা আজকে তুলি আর তাসিমের বিয়ে, আপনি সব ব্যবস্থা করেন। হঠাৎ করে এগুলো কি বলছিস ঝিনি? হ্যাঁ বাবা। আর বিয়ে তো হঠাৎ করেই হয়। খালু একটু দ্বিধাবোধ করছিলেন, কিন্তু খালা বলে দিলেন, যত রাতেই হোক বিয়ে আজকেই হবে। রিনি ঝিনির আব্বা, আপনি ব্যবস্থা করেন। খালু আচ্ছা বলে ভিতরের রুমে গেলেন। আমি তখনও মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছি। ঝিনি আপা আমার মুখ তুলে বললেন, আয় তোকে সাজিয়ে দেই। আমার বিয়ের শাড়িটা বাসাতেই আছে, ওই শাড়িতে তোকে বউ সাজিয়ে দেই। তোর আপত্তি নেই তো? আমি মাথা নেড়ে না জানাতেই তাসিম ভাই বলে উঠলেন, আমার আপত্তি আছে। আমি আর ঝিনি আপা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালাম। তাসিম ভাই বললেন, আমার নতুন বউ আমি পুরান শাড়িতে দেখব না। আমি শাড়ি নিয়ে আসি বলে উনি আমার দিকে তাকালেন। ওমা, মনে হলো উনি মুচকি হাসলেন। আর আশ্চর্যের ব্যাপারেই প্রথম খালিদ ভাইয়ের দিকে তাকিয়ে আমার ভয় লাগলো না, তবে ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। এই প্রথমবার তাসিম ভাইকে দেখে আমার ভয় লাগছে না। ওনাকে কখনো এভাবে হাসতে দেখিনি। আমার জন্য তাসিম অনেক সুন্দর লাল টুকটুকে রঙের বেনারসি শাড়ি নিয়ে আসছেন। তাসিম ভাই পাশে বসে আমাকে লাল শাড়িতে দেখিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর কাজে এসে কবুল বলার জন্য বললে চোখ দিয়ে অঝরে পানি পড়ল। আমার হাত আঁকড়ে ধরে উনি সাহস দিলে বলে ফেলি, কিন্তু উনি সাথে সাথেই বলে দিলেন যেন অনেক অপেক্ষার পর আমাকে পেয়েছেন। তৎক্ষণাৎ আমাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর বিছানায় খালিদ ভাইয়ের লাল শাড়িটি পরে বসে আছি।
আমার ভীষণ লজ্জা করছে, যাকে ছোট থেকে ভয় পেয়ে এসেছি সে এখন আমার স্বামী। বাহিরে ভাই বোনের খুনসুটির শব্দ শুনতে পাচ্ছি। উনি প্রায় 3 ঘন্টা পর রুমে প্রবেশ করলেন। আমি ভয়ে মাথা নিচু করে আছি। কিছু না বলেই আমার পাশে এসে বসলেন। হঠাৎ মাথা থেকে ঘোমটাটা সরিয়ে নিলেন। আমি তো ভয়ে শাড়ির আঁচলটা খামচে ধরলাম। তৎক্ষণাৎ পাশে রাখা পানির গ্লাস ভেঙে ফেললেন। আমি তো চমকে উঠলাম। দেখতে পেলাম রাগে চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। আমি ভাবছি কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল, হঠাৎ করে এমন কেন করছেন? আমার মুখে থুতনিতে জোরপূর্বক হাত দিয়ে রাগী গলায় বললেন, তোর এত সাহস, তুই খালিদকে না করিস বিয়ের জন্য? আবার আমার বাবাকে বলিস আমি বিয়ে করার যোগ্য না, আমাকে তোর পছন্দ না। তুই কি জানিস তোর থেকেও সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে? আমি তো পুরোই অবাক হয়ে প্রশ্ন করলাম, তো কেন বিয়ে করেছেন আমাকে? এত কিছু তোকে জানতে হবে না, ধীরে ধীরে সব জেনে যাবি। এখানে কি হয়েছে সেটা যেন রুমের বাইরে না যায়। আর তুই আমাকে বাদ দিয়ে জিনিয়াপুর দেবরকে বিয়ে করতে চেয়েছিলি। চুলের মুঠি ধরে বলল, আমি কি ওর দেবরের থেকে কম হ্যান্ডসাম নাকি? আমাকে দেখে তোর ফিলিংস আসে না? উফ, সারুন লাগছে আমার। তুলি, লাগবেই তো। তুই কি ভেবেছিলি যে আমি তোকে ভালোবাসি? তাসিমকে তুই এখনো চিনিস না। এটা বলেই উনি চুলের মুঠিটা ছেড়ে দিলেন আর ওয়াশরুমে চেঞ্জ করতে চলে গেলেন। এইদিকে আমি অঝরে কাঁদতে লাগলাম। আমার জীবনে কি কখনো কিছু ভালো হবে না? তাসিম ভাই আমার সাথে এমন করলেন কেন? তখনই দরজায় নখ দিয়ে প্রবেশ করলেন। ঝিনি আপা হাতে এক গ্লাস দুধ নিয়ে। আমাকে বুঝালেন যে গ্লাসটি তাসিম ভাইকে দিতে আর তার সব কথা শুনে চলতে। আমি গ্লাসটি নিয়ে দরজা বন্ধ করে দিলাম। তাসিম ভাই ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কি হলো উম্মাদের মতো বসে আছিস কেন? যা, তুলি ড্রেস চেঞ্জ করে নে, অনেক রাত হয়েছে। আমিও চেঞ্জ করে রুমে এসে দেখি তাসিম ভাই ঘুমাই গেছে। এখন আমি কোথায় ঘুমাবো, তাই বালিশ নিয়ে ব্যালকনিতে যাচ্ছিলাম, তখনই তাসিম ভাই একটা টান দিয়ে কাছে টেনে নিলেন আর বললেন, কোথায় যাওয়া হচ্ছে? আমি ভয়ে বললাম, বাইরে ছুটতে যাচ্ছি। আপনি ঘুমিয়েছিলেন তাই বিরক্ত করিনি। তোকে আমি বাইরে ঘুম আসার জন্য বিয়ে করিনি। এক থাপ্পড় দিয়ে সোজা করে দিব, বেশি বুঝলে বেয়াদব মেয়ে। চুপচাপ আমার পাশে এসে ঘুমিয়ে পড়। এটা বলে উনি আমায় বুকের মাঝে রেখে ঘুমাই গেলেন। কি করছেন? এভাবে ঘুমাতে পারি না আমি, অভ্যাস নাই। দম বন্ধ হয়ে আসতেছে আমার। ছাড়ুন। তুলি, আগে কি তোর বিয়ে হয়েছিল যে অভ্যাস হবে? এখন বিয়ে হয়েছে তোর, বড় হয়ে গেছিস তুই, স্বামীর বুকেই তো থাকবি। আমার আবার জোড়ায় না ধরলে ঘুম ধরে না। পাশে কোলবালিশ নাই, দেখতেই তো পাচ্ছিস। একটা কথাও বলিস না, আমার খুব ঘুম পাচ্ছে তাসিম। আমি যে কিছু বলতে যাব তখনই ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিলেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ওনার সাথে পেরে উঠতে পারতেছি না। প্রায় 5 মিনিট পর আমার ঠোঁট ছেড়ে দিয়ে ধমকের সুরে বললেন, ঘুমাও, অনেক রাত হয়েছে। আমিও চুপ করে ঘুমাই গেলাম। সকালে উঠে দেখি উনি শিশুর মতো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। আমি উনাকে দেখিয়ে ভাবতেছি কত নিষ্পাপ ছেলেটা, কিন্তু ঘুম থেকে উঠতেই রাক্ষস হয়ে যায়। তৎক্ষণাৎ চোখ খুলে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তাসিম। কি বললি তুলি? আমি মনে মনে ভাবছি, শুনে ফেলেনি তো? কই না, কিছুই তো বলিনি। থাকেন, আমি নিচে থেকে আসি, খালামনিকে কাজে সাহায্য করি। দৌড়ে যেতে ধরে টান দিই কাছে এনে কানে কানে তাসিম বলতেছে, আমি যদি রাক্ষস হই তো তুমি রাক্ষসের বউ। বলেই বলল, আগে ফ্রেশ হয় না, তারপর বাকি কাজ। আমি তো কথাটা শুনেই হতভম্ব হয়ে বসে রইলাম। তারপর রেডি হয়ে সকালের নাস্তা তৈরি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। আস্তে আস্তে সবাই উঠে নাস্তা খেতে আসলো। নাস্তা খেয়ে সবাই অনেক প্রশংসা করলো, কিন্তু রাক্ষসটা মুখ গোমড়া করে খাচ্ছে, যেন খাবার অনেক পচা হয়েছে। জীবনে এর থেকে পচা খাবার উনি খায়নি। খালামণি জিজ্ঞেস করলো, কেমন হয়েছে তাসিম? আমাদের তুলি রান্না করেছে আজ। তাসিম ভাই বলল, এ আবার নতুন কি? তুলির রান্না তো প্রায়ই খাওয়া হয়েছে। অন্যরকম টেস্ট পাচ্ছি না আজকে, আরো ভালোভাবে রান্না শিখতে হবে। খালামণি বলল, তুলি এখন বাড়ির বউ তাসিম। প্রশংসা তুলির প্রাপ্য অধিকার।
তুলিকে প্রশংসা আর সম্মান করে শিখতে হবে সবাইকে। সবার খাওয়া শেষ হলে আমি বাসন মাজতে বসেছিলাম। তখনই তাসিম ভাই রাগে চিল্লায় ওঠে, তুলি, তোমাকে আমি উপরে আসতে বলছি কখন? তোমার কি কথা কানে যায় না? কাম ফাস্ট। আমি বললাম, কখন ডাকলেন? আমি তো শুনিনি। কিছু কায়দা আছে নাকি বলেন? এত বেশি বুঝো কেন? উপরে আসতে বলছি এখনই, রাইট নাও, রেগেই বললেন। খালাম্নি বলল, তুলি মাজা, আর বেশি রাগাস না ওকে। আরো যা বলি কথাগুলো শুনে চলিস কেমন আমার লক্ষ্মী মা, আদর করে বললেন। উপরের রুমের ভেতরে গিয়ে দেখি যে তাসিম ভাই রক্তচক্ষু অবস্থায় ল্যাপটপে কাজ করছেন। আমি রুমে প্রবেশ করতেই উনি আমাকে না দেখেই বলে উঠলেন, তুই কি এ বাড়ি চাকরানি নাকি? একদিন কাজ না করলে তোর ভাত হজম হয় না? অনেক চিল্লিয়ে বললেন এই কথাটি। ওনার চিল্লানিতে আমার বুক কেঁপে উঠলো, আর কোন জবাব দেওয়ার সাহস হয়ে উঠলো না। তবুও ভয়, আমি কি করেছি কিছুটা তুতলিয়ে বললাম। হঠাৎ তাসিম ভাই আমার হাতের বাহুডোর পেছনে চেপে ধরলেন। একদম কাছাকাছি থাকার কারণে আমাদের দূরত্বটা অনেক কম ছিল। তার শ্বাস প্রশ্বাস আমার মুখে আবর্তিত করে যাচ্ছে। আমার অনেক আনকমফোর্টেবল লাগছিল, সেটা হয়তো তাসিম ভাই বুঝতে পেরে সরে গেলেন। আমাকে কিছু না বলেই তিনি কাবার্ড খুলে একটি গোলাপি রঙের শাড়ি আমার মুখে ছুঁড়ে মারলেন। যাও, ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে এসো। এখন হঠাৎ করে শাড়ি কেন পরবো? আমার এমন কথায় উনি রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন। ওনার তাকানো দেখি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলাম। বাহিরে এসে দেখি উনি সুন্দর একটা স্নিগ্ধ সাদা রঙের পাঞ্জাবি পরিধান করে দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ ওনাকে দেখেই যাচ্ছি আর ফোনের দিকে তাকিয়ে বলে উঠলেন, হয়েছে, আর দেখতে হবে না। আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, সুন্দর, প্রিটি একটা ছেলে এবং তোমারই হাজবেন্ড। এমন কথা শুনে কেন জানি না আমি খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। আস্তে আস্তে হেঁটে এসে সামনে দাঁড়িয়ে বললেন, বাহ, আমার বউ দেখি লজ্জা পায়। ওনার মুখে এই কথা শুনে অন্যরকম একটা অনুভূতি জাগলো, কিন্তু হঠাৎ কালকে রাতের ঘটনা মনে পড়তেই প্রশ্ন জাগলো, মানুষরা এমন কেন? কোনটা আসল রূপ আর কোনটা অভিনয়, বোঝা বড় মুশকিল। ভাবনার মাঝখানেই উনি আমার দুটো হাত ধরে বললেন, তোমাকে আমি বলেছি বাসন মাজতে, রান্না করতে। হাতগুলোর কি অবস্থা করে ফেলছো তার কি খেয়াল আছে? তুমি এখন আমার বউ, এগুলো কিছুই তোমার করতে হবে না। ওনার এমন ভাবলেশবিহীন কথা শুনে আমি তো পুরোই অবাক। হঠাৎ করে তাসিম ভাই আমাকে তুমি করে সম্বোধন করছেন। আমি সাহস নিয়েই বললাম, কেন, বাসার কাজ করলেই কি মানুষ কাজের মেয়ে হয়ে যায়? তাছাড়া আমি তো ছোটবেলা থেকেই করে আসছি। আমার কথা না হতে উনি বলে উঠলেন, চুপ, আজ থেকে যেন এইসব কাজ করতে না দেখি। দেখলে কিন্তু তোমার খবর আছে। বাই দা ওয়ে, তোমার কি মনে হয় না আমাদের বিয়ে হয়েছে কিন্তু বাসর করা হয়নি? একটু বাঁকা হেসে বললেন তাসিম। কথাটি বলেই কেঁচে আসতে ধরলেন। আমি তবুও নিশ্চুপ দাঁড়িয়ে আছি। আরো কাছে আসলে আমি পিছাতে থাকি। এভাবে হঠাৎ দেয়ালের সাথে মিশে গেলাম আমি, আর কথা যাওয়ার উপায় নাই। ভয় আমার আত্মা শুকায় গেল। ভয় চোখ বন্ধ করে আমতা আমতা করে বলে উঠলাম। ভয় চোখ বন্ধ করে আমতা আমতা করে বলে উঠলাম, আমি এখনো ছোট মানুষ। একদম কাছে আসার চেষ্টা করবেন না। আমার এমন কথা শুনে কাছ থেকে দূরে সরে গিয়ে হোহা করে হেসে দিলেন। আমি এই প্রথম ওনাকে মন খুলে হাসতে দেখলাম। অপলকভাবে হাসি দেখিয়ে যাচ্ছি উনি বুঝতে পেরে হাসি মাখামুখ গম্ভীর করে বললেন, তোর কি মাথা গেছে? কাল বাদে পরশু বাচ্চার মা হয়ে যাবি, আর তুই বাচ্চা থাকলে তোকে বিয়ে করতাম না আমি। কি কি সব বাজে বাজে কথা বলছেন? আমার বিয়ের বয়স হয়নি, তবুও আপনি। কথা শেষ না হওয়ার আগেই উনি বলে উঠলেন, তাহলে কেন আমি আগে ঝিনি আপুর দেবরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, যেহেতু তোর বিয়ের বয়স হয়নি? কি হলো, চুপ কেন? জবাব দাও। আমার আসলে কিছুই বলার নেই। ওনার আবার চিল্লানিতে বললাম, আপনার ভয়ে আপনি যে আমার দেখতে পান না তাসিম ভাই। আপনার ছায়া থেকে দূরে চলে যাওয়ার জন্য রাজি হয়েছিলাম। ফার্স্ট অফ অল, এ তোর ভাই? নিজের বরকে ভাই বলতে লজ্জা করে না? খবরদার ভাই বলবি না। আর তোর আমাকে দেখে এত কেন ভয় করে? আমি কি কখনো তোর গায়ে হাত তুলেছি কিংবা মিসবিহেভ করেছি? কেন তুলি, কেন সব সময় তুই আমাকে এড়িয়ে চলেছিস এই 16টা বছর?
খুব অসহায়ভাবে চোখ খিচে বললেন, আমি তো উনাকে চিনতেই পাচ্ছি না। ইনি কি সেই লোক যাকে দেখে ভয় পেতাম এতদিন? কথা বলতে যাব এমন সময় আমার হাত ধরে পিছনে পেঁচিয়ে কোমরে দিয়ে ঠোঁটে ঠোঁট রেখে কিস করলেন। এমন কিছু হবে আমি কল্পনাই করতে পারিনি। চোখ খিচে বন্ধ করে নিলাম। ঠোঁট ছেড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বললেন, তোকে গোলাপি শাড়িতে অনেক সুন্দর লাগছে, আমার সুহাসিনী মতো লাগছে, অনেক সেতারা চিহ্নশীল লাগছে। এভাবে দাঁড়াই থেকে চুপ করে থাকলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? মনে হচ্ছে তোকে একদম খেয়ে ফেলি। এত সুন্দর বউয়ের থেকে প্রতিশোধ নেই কেমনে বল? ওনার এমন আজবি কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। কথা শুনে লজ্জায় চোখ নিচু করে নিতে গেলাম। আমার লজ্জায় রাঙানো মুখ ওনার হাত দিয়ে উপরে তুলে চুম্বন দিয়ে বললেন, ওরে আমার লজ্জাবতী বউ। আমি কোন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে আমাকে আচমকা তুলে নিয়ে বিছানায় ফেলে দিলেন। উফ বাবা গো, মরে গেলাম, কোমরে ব্যথা পাইছি। এই যে এখন কথা বের হয়েছে। আমি তো ভাবছিলাম আমার বউ বোবা হয়ে গেছে, দুষ্টুমি করে তাসিম। আপনাকে তো আমি। আমাকে কি চুমা খাবা? আদর করবা আমাকে? আসো আমার কাছে আসো। আমাকে পাগল করে দাও। তোমার শরীরটা দিয়ে আমার শরীর উষ্ণ করে দাও। আপনার কি মাথা ঠিক আছে? কি বলতেছেন এগুলা? আজে বাজে কথা বলবেন না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমবো। এখন তো ঘুম পাবেই, যেটা প্রশ্ন করলাম সেটা জবাব দিলে না। দেখছি কথা ভালোই বলতে পারো কিন্তু ঠিক সময় বলো না। এমন মাইর দিব সোজা হয়ে যাবা কয়দিনের মধ্যেই। বেশি সাহস ভালো না। তুমি কি ভুলে গেছো আমি কে? তোমার পাখা ভেঙে ফেলবো। খুব বেশি পাখা বুঝিয়েছে তাই না? আজ রাত থেকে সব ঠিক হয়ে যাবে। ওনার কথায় বিছানার বালিশ খামচে ভয়ে চুপসে গেলাম। কাছে আসতে আসতে আমাদের মাঝে আর দূরত্ব নেই। ওনার বলিষ্ঠ দুটি হাত দিয়ে আমাকে দুদিক দিয়ে বিছানার সাথে দখল করে নিলেন। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু কেন জানি না ওনাকে অনুভব করতে পারছি। ওনাকে কখনো খেয়াল করে দেখিনি কিন্তু আজ দেখলাম। লম্বা একজন সুদর্শন হলুদ ফর্সা হ্যান্ডসাম পুরুষ। তাসিমের চোখ দুটোর মধ্যে যেন হারিয়ে গেলাম এক অজানা দেশে। আমি জানি আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হয়তো তোমার ভালো না লাগতে পারে কিন্তু সম্পর্কটাকে আগে নিয়ে যাওয়ার জন্য এটা করা অনেক জরুরি। তুমি শুধুই আমার। তোমার মনে প্রাণে দেহে শুধুমাত্র আমি বিরাজমান করব। ভালোবাসি তুলি, খুব বেশিই ভালোবাসি। বলেই উনি আমাকে পুরোপুরিভাবে আপন করে নিলেন। উনি আমাকে এক সাগরতলে ভাসিয়ে নিয়ে চলে গেলেন। উনাকে আর বাধা দেওয়ার ইচ্ছা করলো না। উনি আমার স্বামী আর এটা ওনার অধিকার। ওনার কথা শুনে এইটুকু বুঝতে পেরেছি তাসিম আমাকে একটু বেশি ভালোবাসেন। তাসিমের প্রত্যেকটা ছোঁয়াই যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। মনের অজান্তেই চোখে পানি চলে আসলো। সকালবেলা উঠে দেখি তাসিম আমায় আষ্টে পিছে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখে আছেন। অবিকল বাচ্চাদের মতো লাগছে। আমি কি তাহলে ওনার প্রেমে পড়ে গেলাম? তাকিয়ে থেকেই গাল ছোঁয়াতেই উনি নড়েচড়ে উঠে আরো জোরে জড়িয়ে ধরলেন। আহ, ব্যথায় কুকড়িয়ে উঠলাম। আমার অবস্থা দেখে উনি উত্তেজিত হয়ে বললেন, কি হয়েছে, খুব বেশি ব্যথা করছে? না, একটু। উঠে যাওয়ার সময় তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে শক্তিশালী পুরুষ অর্থাৎ আমার দাসিন ধরে ফেললেন। আরে দেখতেছ অবস্থা খারাপ, একা একা উঠতে গেলে কেন? চলো আমি তোমায় ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। আমাকে ফ্রেশ করে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। তুমি এত দুর্বল আগে জানলে বিয়ে করতাম না। ধুর কি মেয়ে রে বাবা, এক রাতেই তার হাল খারাপ। তাসিম আপনি বিয়ে না করলে কেউ আমায় বিয়ে করতো না। সারা জীবন কুমারী হয়ে থাকা লাগতো। তুলি, এই আমার সাথে ফাজলামি করার সাহস কই থেকে পাইলা? রাত থেকে দেখি বউ আমার খোঁচা মারা শিখে গেছে। আর কি কি পারো বউ একটু বল তাসিম। আরো অনেক কিছু করতে পারি কিন্তু আপনাকে বলতে আমার ভয় গেছে। তুলি। তুলি, আদুরি কণ্ঠে তাসিম। কি? একটা কথা জিজ্ঞেস করি? বলেন। সঠিক উত্তর দিতে হবে আর একদম মন থেকে বলবা। অবশ্যই আপনি বলেন তো। আমাকে তোর কেমন লাগে মানে ছোট থেকে একবারও কি আমাকে ভালো লাগেনি? এত ভয় পেয়ে দূরে থাকতি কেন?
কারণ আপনি সব সময় রাগী লুকে থাকতেন। বাসায় সবাই আপনাকে ভয় পায় ছোট থেকেই। আমার সাথেও কেমন আচরণ করতেন যেন আমায় দেখতেই পারেন না। আমার আপনাদের বাসায় থাকা পছন্দ না হয়তো, বোঝা হয়ে গেছি সেটা ভেবেই ঝিনি আপুর দেবরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আর আমি জানি আপনি মানুষ হিসেবে খারাপ নন। তাই তো আপনার লেখা চিঠি পেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হলাম, তুলি। ধুরবিটা তো তোর উপর রাগ লাগতো যে তুই দূরে থাকিস কেন? আমি কথা বলতে গেলেই দৌড়ে পালাইতি। মন চাইতো থাপ্পড় দিয়ে সোজা করি। তোর বিয়ের কথা শুনে আমার অনেক কষ্ট রাগ হয়েছিল। তুই শুধু আমার তুলি, তাসিম। হুম, এখন বলেন আপনি বিয়ের রাতে প্রতিশোধ নেয়ার কি যেন বলেছিলেন, তুলি। আরে, বিটা তো রাগ করে তোকে ভয় দেখানোর জন্য বলছিলাম। ভাবলাম যে তোকে নজরে রাখি, তাসিম। কি হলো? চুপ করে আসিস কেন? রাগ করলি? তাসিম। হুম। আপনি খুব খারাপ। জানেন আমি কত ভয় পাইছিলাম, তুলি। সরি, আই এম রিয়েলি সরি। ক্ষমা করে দে আমায়। আসলে আমার অমনটা করা ঠিক হয়নি, তাসিম। পরে আমার জামাইটা। সমস্যা নাই, আমি আপনার রাগ ঠিক করে দিব। দেখি কই থেকে এত রাগ আসে আপনার, তুলি। আচ্ছা, তুই পাশে থাকলে আর রাগ করবো না। থাকবি তুই সারা জীবন? আমাকে ছেড়ে কখনো যাবি না তো? খুব অসহায় দৃষ্টিতে বললেন, তাসিম। কখনো ছেড়ে যাব না আপনাকে। আপনি এর থেকে আমার জীবনের একটা অংশ হয়ে গেছেন। আপনি চলে গেলেও আমি আপনাকে যেতে দিব না, তুলি। ওর বউ তো আমার দেখি অনেক রোমান্টিক। আমার তুলিটা, এই তুলিকে দিয়ে আমি আমাদের জীবনের রঙের রংধনু চিত্রায়ন করব। আই লাভ ইউ, তুলি। অনেক ভালোবাসি তোকে। তাসিম বলেই আমার হাত ধরে টেনে তার বুকের মাঝে জড়িয়ে ধরলেন। যেন এক আলাদা আনন্দ পাচ্ছি। চোখে পানি নিয়ে আমিও বললাম, আপনাকে আগলে রাখবো জামাই। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। দুজনের মুখে প্রশান্তির হাসি যেন সরিয়ে দিলেই কোথাও হারিয়ে যাব। বিয়ে আসলে অদ্ভুত একটা জিনিস যেটা মানুষকে যত্ন নিতে শেখায়, মায়া আর অফুরন্ত ভালো লাগার সৃষ্টি করায়। এভাবেই ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলা। পৃথিবীর মাঝে বেঁচে থাকুক এমন মায়া মমতার ভালোবাসা। তাসিম আর তুলি এভাবেই সুখের সংসার করুক। তুই আমার ছোটবেলার ভালোবাসা, তুলি। তুই শুধু তাসিমের তুলি। সমাপ্ত।